আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নগর কৃষি খামারের আজকে আপনাদেরকে আমার খামারের আপডেট নিয়ে আসলাম। এই নিম্নচাপ জনিত কারণে আমাদের খামারের কি অবস্থা, এবং ইতিপূর্বে আমি আমার খামারকে অনেকটা আধুনিকায়ন করেছি, তারই শেয়ারমূলক একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। দেখেন, আমাদের প্রতিটি খাঁচাকে এখন আমরা ট্র্যাকিং করছি এবং নেম প্লেট মেনটেন করছি। যেটা আমাদের পূর্বের প্ল্যান ছিল সেটা আজকে বাস্তবায়ন হইল। এখানে দেখেন, এই খাঁচায় আমরা যেভাবে নেম প্লেট করছি, এই কেজ নাম্বার 1 নেম ব্ল্যাক অস্ট্রেলাপ 4 পিস। একইভাবে আমরা কেজ নাম্বার 2 এবং মুরগির জাত এবং সংখ্যা, এখানে কেস নাম্বার 3 একই রূপে মুরগির জাত এবং সংখ্যা, কেস নাম্বার 4। এইভাবেই আমরা আমাদের ফার্মের প্রতিটা কেসকে আমরা ট্র্যাকিং করার জন্য আমরা সুন্দরভাবে দেখেন মার্কিং করছি। দেখেন, এখানে কেস নাম্বার 5 মিশরি ফার্মি 4 পিস আছে, কেস নাম্বার 6, কেস নাম্বার 7। এইভাবেই আমি আমার সমস্ত মুরগিকে আজকে আপনাদের সামনে পুনরায় একটা পরিচিতিমূলক পর্ব নিয়ে আসতে যাচ্ছি। দেখেন, এটা হচ্ছে আমার ফার্মিংয়ের, এই যে আমি এখানে ফ্লোরটা করছি। ইতিপূর্বে আমার ফার্মের ফ্লোর ছিল না। আর ফার্মটা মূলত 10 ফিট চওড়া, 15 ফিট লম্বা। এই পাশে খাঁচাগুলো আপনার সিঁড়ির মতো স্টিয়ার লেভেল, মানে লেয়ারে যে খাঁচাগুলো, উপরের মুরগির পটিটা সরাসরি ফ্লোরে যাবে, এটার পটিটা সরাসরি ফ্লোরে যাবে। এটা হচ্ছে আমার নতুন সংযোজিত একটা টেকনোলজি। আর এটা হচ্ছে পূর্বের টেকনোলজি, ভার্টিক্যাল। উপরে খাঁচার পটিটা নিচে খাঁচার উপরে ট্রেতে যাবে, নিচে খাঁচার পটিটা ফ্লোরে যাবে। এটাকে ট্রে পরিষ্কার করতে হবে প্রতিদিন, না হোক একদিন পর একদিন। আর এটা কিন্তু আপনার পটিটা সরাসরি নিচে যাওয়ার ধরুন আমি এটা পানি দিয়ে পরিষ্কার করতে পারি। আর এই খাঁচার সমস্যাটা হচ্ছে, এই যে উপরে যে সিলিং ফ্যানটা চলে, এই বাতাসটা এই উপরে নেট দিয়ে পাবে, কিন্তু নিচের মুরগিগুলো পর্যাপ্ত পাবে না, কারণ এখানে একটা ব্যারিয়ার আছে ট্রে দেওয়ার মাধ্যমে। ফলে নিচের মুরগিগুলো গরমে একটু অতিষ্ঠ হয়ে যায়, কিন্তু এই পাশে মুরগির সেই অসুবিধাটা নেই, কারণ এর উপরে ওপেন, এর উপরে ওপেন। ফলে উভয় মুরগি সুন্দর মতন উপরে বাতাসটা সে পাচ্ছে। এই খাঁচাতে মুরগিগুলো লং টাইম খুবই সাবলীলভাবে থাকতে পারবে, সব ধরনের পরিবেশে, সব ধরনের সিচুয়েশনে, সেটা গরম হোক ঠান্ডা হোক। এই ধরনের পরিবেশের খাঁচার মুরগিগুলো একটু মেনটেন্যান্সের আওতায় আনতে হবে, ফলো আপ রাখতে হবে বেশি। এখন আমি আপনাদেরকে আমার বাচ্চার যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের খাঁচার একটা অংশ দেখাচ্ছি। দেখেন, বাচ্চার ম্যানেজমেন্টের খাঁচাটা দেখেন, নিচে এই যে শিকগুলো দেওয়া, এটা 1 ইঞ্চি ফাঁকা। আমাদের ব্রুডিংয়ের 8 থেকে 10 দিন হওয়ার পরই আমরা বাচ্চাগুলো এই খাঁচা নিয়ে আসবো। এখানে 2টা ভাগে বিভক্ত করা হয়েছে, প্রয়োজনে 2টাকে আমরা মার্চ করে দিতে পারি। এটা 16 নাম্বার, এখানে কোনো খাঁচা মুরগি নেই বিধে এখানে কোনো কিছু দেওয়া হয়নি। এটা হচ্ছে 17 নাম্বার। নিচে দেখেন একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এটা কিন্তু 1.5 ইঞ্চি সেম পাল্লা বিশিষ্ট। এখানে কিন্তু আপনার 15 থেকে অথবা 20 থেকে 1 মাস বয়সী মুরগি আমি এখানে রাখবো। তারা এই যে খাঁচার ভিতর দিয়ে সাবলীলভাবে দেখেন খাবার খেতে পারতেছে, পানি খেতে পারতেছে। তারপরে যখন 1 মাস ওভার হয়ে যাবে, যখন মুরগিগুলো মাথা ঠিকে যাবে, এখানে অনুপযোগী হয়ে যাবে, তখন 1 মাস থেকে 2 মাস বা 3 মাস, আমরা সাধারণত মাংসের মুরগি বলেন বা প্যারেন্টস মুরগি বলেন, বাচ্চা পর্যায়ে আমরা কনসিডার করি 3 মাস পর্যন্ত। 3 মাস পর্যন্ত সে আরেকটা স্টেপে যাবে, সেই স্টেপে দেখাচ্ছি। এই যে এখানের এগুলো অলমোস্ট 1.25 ইঞ্চি করে ফাঁকা। এখানে 2 মাস, 1.5 মাস থেকে 3 মাস উপযোগী বাচ্চাগুলো এই সেটআপে থাকবে।
তাদেরও খাবার পানির ব্যবস্থা একই রূপ। আপনারা অনেকেই বলছেন ভাইয়া আপনার খাঁচার সম্পর্কে বিস্তারভাবে বলেন, আপনার এতগুলো জাত কোত্থেকে সংগ্রহ করছেন, এবং অনেক ধরনের কোশ্চেন আপনাদের ছিল। আপনাদের বীজ ডিমের দাম কত, বাচ্চার দাম কত। আমি আপনাদের সকলের কমেন্টকে সাধুবাদ জানিয়ে সকলের কমেন্টসকে শ্রদ্ধা রেখে আমি একটাই অ্যান্সার দিতে চাই, ভাইয়া কমন পরিচালনায় কখনো দাম বলা যাবে না। প্রতিটা মুরগি প্রতিটা বয়স অনুযায়ী দামটা নির্ধারণ হয়। আমি আপনাদের কাছ থেকে যে সেবাটা দিব সেটা ন্যূনতম একটা প্রফিট মার্জিন রেখে, যেমন গতকালকে এই মুরগির যে খরচ গেছে আজকে তার খরচ 5 টাকা হলে বাড়ছে, ফলে গতকালকের দাম আর আজকের দাম এক না। আপনি আমার সাথে আমার দেওয়া স্ক্রিনে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা টেক্সট করে রাখবেন। আমরা কথা বলে উভয়ে সন্তুষ্ট পর্যায়ে এসে আমরা লেনদেন সম্পন্ন করব। গতানুগতিক বাজারের দাম নিয়ে আমরা এই বেচা কিনা করি না। আমাদের জিনিসগুলো সম্পূর্ণ পরম যত্নে এবং হাই ম্যানেজমেন্ট মেনটেন করে করা হয়। দেখেন আমাদের এখানে খাঁচাগুলোকে কীভাবে মেনটেন করা হয়েছে, হাই ম্যানেজমেন্ট মেনটেন করা হয়। মুরগির বাচ্চাকে নিবিড় পর্যবেক্ষণ করে আমরা বড় করি। আমাদের বাচ্চা যে 10 দিন হলে বেচতে হবে এমন না, 20 দিন হলে বেচতে হবে এমন না। বাচ্চার কেউ যদি চায় আমরা দিয়ে দেবো, না চাইলে বাচ্চা বড় হবে আমরা নিজেরা খেয়ে ফেলবো, না আমাদের প্যারেন্টসে রূপান্তর করে ফেলবো। আমরা কন্টিনিউ আমাদের প্যারেন্টসকে আমরা রদবদল করতেছি। অধিকতর সুস্থ প্যারেন্টস, অধিকতর সুস্থ মুরগি আমাদের ফার্মে অবস্থান করতেছে। আর যারা রোগাক্রান্ত হয়ে যাচ্ছে বা একটু আনফিট তাদেরকে সাথে সাথে আমরা আউট করে দিচ্ছি, যার ফলে আপনারা এখান থেকে নির্বিচ্ছিন্ন একটা ভালো আউটপুট পেয়ে যাবেন। কারণ পারফেক্ট প্যারেন্টস বা পারফেক্ট সুস্থ মুরগি না হলে আমি এই জিনিসটাকে অব্যাহত রাখতে পারবো না। যার দরুন আমার বাচ্চাকে আমি বড় করে নেব, যেগুলো দেখা যাচ্ছে খুবই বেশি বড় হাই গ্রোথ সেগুলোকে আমি মাংসের জন্য বেছে দেই। যেগুলো মনে করেন যে অ্যাক্টিভিটিস খুবই ভালো সেগুলো আমি আমার প্যারেন্টসের জন্য রেখে দেবো। আর যেগুলো মনে করেন যে মাংসও বেচতে পারতেছি না, প্যারেন্টসও বেচতে পারতেছি না, ইতিপূর্বে যদি কোনো ভদ্রলোক যদি তার বাচ্চা পালার উদ্দেশ্য না এখান থেকে সে স্বাচ্ছন্দ্যে এরকম সুস্থ সবলীল এবং প্যারেন্টস উপযোগী বাচ্চা নিতে পারবে। দেখেন ফার্মি মুরগির বাচ্চাগুলো, অস্ট্রেলাপের বাচ্চা, পাশাপাশি একটা গলাশিলা পাহাড়ির কালো বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা। প্রতিটা মুরগি একদম ইউনিফর্মভাবে এক হয়ে আছে। একটা মুরগি আর একটা মুরগির ঠোকর দিবে না, কারণ বিগত 2 দিন আগে আমি এদেরকে ঠোঁট ছাঁকা দিয়ে দিছি। ঠোঁট ছাঁকা দেওয়ার ফলে তারা আরও ইউনিটি হয়ে বা দলবদ্ধ হয়ে থাকতে পারবে, হিংসাত্মক মনোভাবটা আসবে না। আর বাচ্চা মুরগিদের সাধারণত ঠোঁট ঠোকরাঠুকরি করে তাদের শরীরে পুষ্টিমানের অভাবের কারণে। আমি আমার বাচ্চাদের বা আমার প্রতিটা মুরগিকে পরিপূর্ণ পুষ্টি রুটিন মাফিক মেনটেন করে থাকি। এবার আসা যাক আমার আজকের ভিডিওর মূল তাৎপর্য। পরিচিত পর্বের সাথে আমরা নিয়ে যাই। আমাদের কাছে যে সকল জাত আছে অষ্টলাভ, এই অষ্টলাভ জাতটা এখানে বিগত ভিডিওতে যে কমেন্টসগুলো পেয়েছি তারও উত্তর আপনারা পেয়ে যাবেন। এই অষ্টলাভ জাতটা আমি নিয়ে আসছি আমি সুদূর ভালুকা থেকে। অষ্টলাভ জাত আনার জন্য আমি কুষ্টিয়া নক করছি, দিনাজপুর নক করছি, বিভিন্ন জায়গায় নক করছি। কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে আমি যদি নিজে যে তার প্যারেন্টস না দেখতে পারি, কারণ আমি আগামীতে এই জাতটা নিয়ে লং টাইম কাজ করব, যার ফলে আমি ওই রিমোটলি ওই বাচ্চাটা নিয়ে কাজ করা আমার জন্য রিস্ক হয়ে যায়। তার জন্য আমার নিয়ার বাই স্টেশন ভালুকা ছিল, ভালুকায় গিয়েছি। ওখানে ভদ্রলোককে আমি অনেক সালাম এবং মোবারকবাদ জানাই। উনি অনেক ভদ্র মানুষ এবং অনেক ফার্মিংয়ের ব্যাপারে অনেক দক্ষ। সুলতান ভাই, ওনার কথা বলতেছি আমি। সে সুলতান ভাই তার নিজস্ব প্যারেন্টস আমাকে দেখাচ্ছেন। তার খামার ভিজিট করছি, খামার ভিজিট করার পরে আমি সেখান থেকে বাচ্চা নিয়ে আসছি। ওনার খামারে যে ধরনের প্যারেন্টসের ছবি দেখছি, আলহামদুলিল্লাহ আজকে আমার প্যারেন্টসগুলো সেই ধরনের আলোকিত তৈরি হয়েছে। এতে নির্বিঘ্নে বলা যায় আমার বাচ্চাগুলো শতভাগ প্রকৃত জাতি ছিল। এখানে দেখেন আমার অষ্টলাভ আছে 16 পিস অষ্টলাভ। 16 পিস অষ্টলাভের ভিতরে এখানে প্রথম খেসাতে আছে 4 পিস। যদি এদের মোরগটা এখন অ্যাবসেন্স আছে, মোরগটাকে আমরা আলাদাভাবে রাখছি। মোরগটা একটু দুর্বল হয়ে গিয়েছে, যার জন্য ওর জন্য এক্সট্রা কেয়ার চলতেছে। এই একই আদলে এই পাশেও অষ্টলাভ 3 পিস মুরগি, 1 পিস মোরগ, 4 পিস। এই খাঁচার প্রতিটা ইউনিটের মাপ সম্পর্কে আপনাদের অবগত করি। এখান থেকে এটা হচ্ছে 2.5 ফিট, এখান থেকে পিছিয়ে হচ্ছে 2 ফিট, উচ্চতাও 2 ফিট। ফলে 2.5 ফিট, 2 ফিট, 2 ফিট উচ্চতায় আমি অষ্টলাভের মুরগি
মোরগ মুরগি মিলে 4 পিস রাখছি, 3 পিস মুরগি 1 পিস মোরগ, এই যে 1 পিস 2 পিস। তারপরও একটা মুরগি সাবলীলভাবে জায়গা আছে, পর্যাপ্ত জায়গা আছে, কারণ মোরগ মুরগি মিট করতে গেলে তাদের জায়গা দিতে হয়। একইভাবে সেম ক্যাটাগরিতে আমি 4টা ইউনিটে অস্ট্রেলাভ রাখছি। আমার অস্ট্রেলাভ আছে 4 16 পিস মুরগি, যেখানে 12 পিস মোরগ মুরগি আর 4 পিস মোরগ, মোট 16 পিস অস্ট্রেলাভের প্যারেন্টস আমার কাছে আছে। দ্বিতীয় প্যারেন্টস এখন আমার কাছে অবস্থান করতেছে, যেটা আমার আদি প্যারেন্টস মিশরি ফাউমি, নেম প্লেট করা আছে। এখানে আছে 6 পিস, ওই পাশে আছে 5 পিস। দেখেন প্রতিটা মুরগির পিঠের পশম নাই। আপনারা মনে করতে পারেন মুরগির ঠোকরাঠুকরি করে পশম উঠে গেছে, আসলে না। মুরগির ঠোকরাঠুকরি যদি করে তাহলে তার পশমের সাথে ব্লাডও থাকবে না। দেখেন স্কিনটা একদম ক্লিন। যারা অভিজ্ঞ খামারি তারা এটা জানেন যে কী লেভেলে মোরগ কন্টিনিউ মিট করলে এ ধরনের পশম উঠে যায়। আমার এখানে একটা আদর্শ একটা মোরগ আছে, সবথেকে সুন্দর গুণগত মান অক্ষুণ্ণ রাখা একটা মোরগকে সিলেক্ট করে 10 পিস মোরগ থেকে মোরগটা আমি সিলেক্ট করে রাখছি। আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত দীর্ঘ 8 মাস সে আমাকে একটা মুরগির সাথে মিটের মাধ্যমে 20 ডিম, ভালো মানে 20 ডিম দিয়ে যাচ্ছে। এখানে আমার 5 পিস মুরগি আছে, 1 পিস মোরগ আছে। খাঁচার মাপ একই, 2.5 ফিট, চওড়ায় 2 ফিট, উচ্চতায় 2 ফিট। আর তারই পাশে আছে বিশেষ আকর্ষণ BLRI এর হিলি মুরগি। আপনারা এই হিলি মুরগি সম্পর্কে অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করব, বাংলাদেশ প্রাণী গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে যাবেন, BLRI, সেই ওয়েবসাইটে গেলে এই মুরগির সম্পর্কে বিস্তর আপনি জানতে পারবেন। সেই অথেন্টিক জাত আমি নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ একদম অথেন্টিক জাত, এখানে কোনো ধরনের ভুল নাই। এই মুরগিগুলো বিশেষ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আনা লাগে। আমার আপনার মতো সাধারণ প্রান্তিক খামারিকে তারা মুরগিটা দেবে না। আমি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমার এই কাঙ্ক্ষিত জাতটা আমি পেয়েছি। এখানে 4 পিস মুরগি 1 পিস মোরগ আছে, তারা ডিমে রানিং। ইনশাল্লাহ আগামীতে তাদের বাচ্চা আসতেছে, তাদের ডিম ইনকিউবেটর দেওয়া হয়েছে। এই সেই BLRI এর হিলি মুরগি 5 পিস আছে। পাশাপাশি আমি R&D পারপাস যে সাধারণ দেশি মুরগি, পাহাড়ি মুরগি আর হিলি মুরগির ভিতরে কীরকম আউটপুট, লোকে তো অনেক ধরনের অনেক কথাই বলে ইউটিউবে, কিন্তু আমি নিজে চাক্ষুষ দেখতে চাই এবং বুঝতে চাই। তার জন্য আমি এই দেখেন দেশি পারপাসের মুরগি নিয়ে আসছি। দেশি একদম সাধারণ মুরগি, যেটা একদমই ছোট মুরগি, বেশি বড় হয় না। মোরগটা ওজন সর্বোচ্চ 1 কেজি হবে, মুরগি ওজন হয় 1100 কি 800, এরকম ভেরিয়েন্ট ওজন হয়। ডিমের সময় ওজনটা বাড়ে, ডিম পাড়া শেষের ওজনটা কমে যায়। এই সে দেশি মুরগি। দেশি মুরগি আছে 6 পিস, খাঁচার পরিমাপ ওই একই। এই পাশে আছে ফার্মির একটা নতুন লট, ওই লটেরই বাচ্চা থেকে আমি প্যারেন্টস বানাইছি, তারা 2 থেকে 2.5 মাস ডিমে আসছে। এখানে 3 পিস মুরগি 1 পিস মোরগ, মোট 4 পিস আছে। এই অন্যত্র আমার খাঁচাতে আছে আপনার 12 নম্বর খাঁচাতে আছে BLRI এর গলাশিলা। এই জাতটাও আমার ওই বাংলাদেশ প্রাণী গবেষণা ইনস্টিটিউট থেকে আনা হয়েছে। আলহামদুলিল্লাহ মোরগ মুরগির গ্রোথ অনেক ভালো এবং তাদের ডিমও আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি। তাদের ডিম এবার ইনকিউবেটর দেওয়া আছে। আপনাদের যাদের যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করে আপনি এর বাচ্চা নিতে পারেন এবং সব কিছু মিলিয়ে আমরা এখান থেকে অথেন্টিক জাত মেনটেন করি। আমাদের এখানে জাত কোনোভাবে ক্রস হওয়ার সুযোগ নাই। প্রতিটি মুরগিকে আলাদা কোয়ারেন্টাইনভাবে রাখা হয়, সেখান থেকে অন্য কোনো মোরগ ঢুকবে না। সেখান থেকে আপনি জাতের সংমিশ্রণে শতভাগ বিশুদ্ধ পাবেন। এই পাশে আছে নতুন পাহাড়ি আমার মোরগ, ঝুটি মোরগ পাহাড়ি। এদের বয়স মাত্র 1 মাস 5 দিন অথবা 10 দিন। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ঝুটি মোরগ। এর প্যারেন্টস মোরগটার একটু পায়ের সমস্যা ছিল, আমি খেয়ে ফেলছি, তারই জাতে এটা আসছে। পাশাপাশি ঝুটি মুরগি আছে বড় জাতের, সেটা বাচ্চা ইনশাল্লাহ আগামীতে আমাদের প্যারেন্টস। আর এই একটা দেশি মুরগির বাচ্চা। আর ওই যে ওই পাশে বললাম যে আমার একটা অস্ট্রেলাভ মোরগ যেটা একটু দুর্বল হয়ে গেছে, সেটা এখানে রেস্ট করতেছে, ঘুমাচ্ছে। তাকে আলাদা খাবার পানি দিয়ে আমি নিরিবিলি একটা জায়গায় রেখেছি, যাতে নিরিবিলি সে একটু রেস্ট পায় এবং তার সে যেন শরীরে আবার রিক্যাপ করে আসতে পারে, তার শরীর স্ট্যামিনা স্ট্রেংথটা যেন ভালো হয়ে আসতে পারে, এর জন্য তাকে আলাদা রাখা হয়েছে।
আপনারা খামার করতে গেলে প্রতিটা খামারের জন্য একটা করে হাসপাতাল ইউনিট রাখবেন। এই যে এতগুলো ফ্লগের ভিতরে কোনো একটা মোরগ মুরগি যদি দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাকে আপনাকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। তার খাবার, পানি, বিশ্রাম সম্পূর্ণভাবে আলাদাভাবে রেখে তাকে আপনি অবজারভেশন করবেন, তার চিকিৎসা মেনটেন করবেন। এবং এটা যদি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে, তারপরে একটু দুর্বল, তাকে এখানে রাখা হচ্ছে। যদি আরও যদি অসুস্থ হয়ে যায়, তবে এখান থেকে ফার্ম থেকে দূরে অন্য জায়গায় আমি ব্যবস্থা আছে আমার খাঁচা, সেখানে আমি রাখবো, সেখান থেকে তাকে চিকিৎসা করা হবে। দেখেন দেখেন গা ঘুরতেছে, আলহামদুলিল্লাহ সে অনেকটা সাবলীলভাবে আছে। তাকে আমি আরও রেস্ট দেবো। অনেক বড় জাতের মোরগ তো, তাদের সাফিসিয়েন্ট পুষ্টিমান খাবার দিতে রিকাপ করতে হয়। এই পাশে ইউনিটটা আমার ফাঁকা আছে, আগামীতে আমার প্যারেন্টস আমি আরও ইনক্লুড করব। আর পাশাপাশি এইবার বিশেষ আকর্ষণ হচ্ছে ব্রাহ্মা মোরগ মুরগি। আলহামদুলিল্লাহ আমার ব্রাহ্মা মোরগ মুরগি এখন তারা সম্পূর্ণ ডিমের রানিং। যদিও ব্রাহ্মার ডিমের প্রাপ্তিটা আমি সেরকম পাচ্ছি না, এই নামমাত্র ডিম পাচ্ছি। প্রথমে একটা ডিম পেয়েছিল এই ফ্লগের নিচের ফ্লগের, সেটা আমি ইনকিউবেটর দিয়েছি, বাচ্চাও হয়েছে, তারা ভিডিও আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে। আর এখানে দেখেন ব্রাহ্মা মুরগিগুলো অনেক ভালো জাতের অ্যাকুরেট সাইনে ব্রাহ্মা মোরগ মুরগি। দেখেন পায়ের ফেদার দেখেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট বড় মোরগগুলো। এই খাঁচাটার হাইট অলমোস্ট 2 ফিটের বেশি। এই মোরগটা দাঁড়ালে সম্পূর্ণ মোরগটা এখানে তার মাথা বেঁধে যায়। দেখেন মোরগগুলো মাথার ফুলটা দেখেন, মাথার ফুল, তারপরে মার্কিং সব কিছু মিলিয়ে আমার ব্রাহ্মা মুরগিগুলো আমি বলতে পারি শতভাগ কলম্বিয়ান ব্রাহ্মা। যে ব্যক্তি দিছে উনি রাজশাহী শাহাবুদ্দিন ভাই জর্জ এগ্রো থেকে আমি আনছি, তার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা যেন তাকে উপযুক্ত প্রতিদান দান করে এবং তার খামারের জন্য অধিকতা বরকত হয়। আর নিচে রাখছি আমি, দেখেন এই যে ব্রাহ্মা মুরগিগুলো, এটা মাখিনটা অনেক সুন্দর। এখানে একটা মোরগ, 2টা মুরগি দেওয়া আছে, এরা ডিমে রানিং। এবার আমি 5 পিস ডিম ইনকিউবেটরে বসিয়েছি আর 1 পিস তো বাচ্চা ফুটছি। এদের দেখেন মার্কিং 13 নাম্বার ঘরে কলম্বিয়ান ব্রাহ্মা 4 পিস, আর ওখানে আছে 15 নাম্বার ঘরে কলম্বিয়ান ব্রাহ্মা 3 পিস। 14 নাম্বার ঘরটা আমরা ফাঁকা রাখছি। এটা একটা ছোট্ট একটা একক ইউনিট। যদি কোনো মুরগি অসুস্থ হয়ে যায় বা আলাদা রাখা লাগে, বা যদি খুব ঝগড়া করে বন্য মুরগিদের ঠুকরিয়ে অসুস্থ করে বলে, তখন তাকে এই ইউনিটে আমরা রাখবো। এই হচ্ছে আমার নগর কৃষি খামারের খাবার ম্যানেজমেন্টের একটা রিভিউ। সার্বিক দিক দিয়ে আমার পাশে একটা জানালা রাখা আছে, 2 পাশে ওয়াল, এটা পূর্ব পাশ, এটা পশ্চিম পাশ, দক্ষিণ পাশে যে বাতাস আসে। আর এটা হচ্ছে পশ্চিম পাশ, আর এটা হচ্ছে উত্তর পাশ। উত্তর পাশ ফাঁকা, পশ্চিম পাশে অর্ধেক ফাঁকা আর অর্ধেক ব্লক, যাতে পর্যাপ্ত আলো বাতাস ফার্মে ফ্লো থাকতে পারে, ফার্ম যেন সবসময় ন্যাচারাল কুলিং থাকতে পারে। ফার্মের খাবার দাবার, মুরগিকে যেভাবে খাবার দাবারগুলো আমরা মেনটেন করে দেখেন, সম্পূর্ণ মুরগির নিয়ন্ত্রণের বাইরে খাবারগুলো, সে যাতে পটি করতে না পারে বা খাবার যাতে নষ্ট করতে না পারে বা পানি যাতে দূষিত করতে না পারে, তার জন্য সম্পূর্ণ খাবার দাবার তার নিয়ন্ত্রণের বাইরে আমরা খাবার দাবার মেনটেন করে থাকি। ফলে আমরা সবসময় এসে পরে ফ্রন্ট লাইনে অবজারভেশন করতে পারি। এই যে একটা পথে আপনি দেখলে বুঝবেন, একটা পথে দাঁড়িয়ে আমি আমার ফ্লগের সমস্ত মুরগিকে আমি 1 to 1 ভাবে করে দেখে যেতে পারি, কার খাবার আছে, কার খাবার নাই, কী খাবার খেয়েছে, কী খাবার খায় নাই। এই জিনিসগুলো খামারি পর্যায়ে আছে মেইন একটা ম্যানেজমেন্টের প্রধান অংশ। আপনি খামারটাকে কীভাবে ম্যানেজমেন্ট করবেন, কীভাবে করলে আপনার জন্য খামারটা সহজ হবে, আর কীভাবে করলে আপনি খামারটাকে অবজারভেশন করতে পারবেন, সব কিছু মিলিয়ে আমি কাজটা করে যাচ্ছি। আপনারা যারা খামার করতে যাচ্ছেন, খামারটাকে আপনারা আরও আমার খামারের এই অবস্থা দেখে আরও অন্যান্য খামারগুলো দেখে বেটার কিছু করেন, এটাই আমরা দেখতে চাই। তবে আমি যতটুকু বুঝছি, খাবার করার জন্য যত ব্যারিয়ারগুলো আমার মাথায় আসছে, সেই ব্যারিয়ারগুলো ওভারকাম করার জন্য এবার প্রেজেন্ট করছি। হয়তোবা ভালো হয়েছে, হয়তোবা কিছু ত্রুটি যুক্ত হতে পারে। তো যদি ত্রুটিযুক্ত হয়, আমি আমার দর্শক ভাইদের বিনীত রিকোয়েস্ট, আপনারা কমেন্টস করবেন, আমার ওই ত্রুটিগুলো যাতে আমি সংশোধন করতে পারি। আর যদি আপনাদেরকে যদি কোনো কিছু দেখাতে পারি, ভালো কিছু দেখাতে পারি, আমার জন্য দোয়া করবেন। মহান রব্বুল আলামিন যেন আমার খামারে বরকত দেয়, আমি যেন এই সুস্থ সুন্দরভাবে এই মুরগি যেন পরিচালনা করতে পারি এবং মুরগিটাকে নিয়ে সাংসারিক জীবনে প্রয়োজন মেটাতে পারি।
এবং কিছু আর্থিকভাবে উপকৃত হতে পারি। এবারে বাচ্চার ম্যানেজমেন্ট আমি প্রথমে বলেছি, দেখেন আপনি যখন খামারে বাচ্চা উৎপাদন করবেন, বাচ্চা উৎপাদন করার জন্য বাচ্চার ম্যানেজমেন্টকে আপনাকে সম্পূর্ণরূপে রেডি রাখতে হবে, সম্পূর্ণরূপে। এখানে আমার বাচ্চার ম্যানেজমেন্ট দেখছেন, বাচ্চা এখানে 3টা পর্যায়ের বাচ্চা আছে। দেখেন এটা আছে 1 মাস 5 থেকে 7 দিন, এটা আছে 26 দিনের বাচ্চা, আর এটা আছে 3 দিন কি 4 দিনের বাচ্চা। আমি আপনাদের সেটা দেখাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার আরেকটা খাঁচা রাখা আছে মুরগি সিভিয়ার লেভেলে অসুস্থ হলে, বড় মুরগি যদি সিভিয়ার লেভেলে অসুস্থ হয় তাহলে এই খাঁচাতে আমি চিকিৎসা করে থাকি। এটাকে আমি বলি হসপিটাল, মুরগির হসপিটাল। এটার এরিয়া হচ্ছে 3 ফিট চওড়া, 2 ফিট উচ্চতা আর 2 ফিট চওড়া, 3 ফিট লম্বা, 2 ফিট চওড়া, 2 ফিট উচ্চতা। এখানে একসাথে 5টা মুরগি আপনি চিকিৎসা করতে পারবেন, একটা লোকে পারবেন। যদি মুরগিকে যদি ভ্রাম্যমান যদি কোনো রোদ বা কোনো কিছু খাওয়ানো লাগে, তার জন্য আমি আরেকটা খাঁচা রাখছি। দেখেন মুরগি পালতে গেলে আপনি এর মুরগির ম্যানেজমেন্টে কী কী অংশগুলো রাখলে আপনি যেন মুরগি পালনটা সহজ হয়, মুরগিকে ম্যানেজমেন্ট করতে পারবেন। শুধু ওষুধ খাওয়ালে হবে না, ওষুধকে রেখে সর্বপর্যায়ে আপনি চালাতে পারবেন। আর যার জন্য আপনাদের এখানে নিয়ে আসা, এখানে আমার হচ্ছে ব্রুডিংয়ের স্টেজ চলতেছে, 3 দিনের বাচ্চা। সকলে মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ। এখানে অষ্টলাভ আছে, ফাউমি আছে, তারপরে পাহাড়ি আছে এবং এক পিস ব্রাহ্মা বাচ্চা আছে। মজার ব্যাপার কি, আলহামদুলিল্লাহ আমার এই একদিনের বাচ্চাই মোরগের মতো ডাকে। আমি কিন্তু খুবই সারপ্রাইজ হয়ে গেছি, জানি না আপনাদেরকে আমি শোনাতে পারবো কি না। তারপর দেখেন এখানে অলমোস্ট 95 পিস বাচ্চা আছে, 95 পিস বাচ্চা আছে, যেখানে অষ্টলাভ আছে, ফাউমি আছে, পাহাড়ি আছে আর ব্রাহ্মা আছে। বাচ্চাগুলোকে আজকে পেপার তুলে দিছি, তা বাচ্চাগুলো এখন কাঠের গুঁড়ার পরে আছে, খাবার খাইতেছে, পানি খেতেছে। আমাদের খাবার চেঞ্জ করা, পানি চেঞ্জ করার সময় হয়ে গেছে, আমরা চেঞ্জ করে দেবো। এদেরকে আমরা এখানে সর্বোচ্চ সর্বসাফল্যে আমরা গরমের সময় 8 থেকে 10 দিন রাখবো। হয়তো আপনি শুনতে পেয়েছেন শব্দটা শুনতে পেয়েছেন, ওই উনি যে ডাকছে ফার্মি মুরগিটা মুরগির মতো ডাকে। এই বাচ্চাটা আমার ব্রুডিং স্টেজ কমপ্লিট হলেই আমি নিয়ে যাবো খাঁচায়। বাচ্চাটা ব্রুডিং স্টেজ কমপ্লিট হওয়ার পরে খাঁচা নিয়ে গেলে খাঁচা কি ম্যানেজমেন্ট মেনটেন করবো সেটা আপনাদেরকে এখন দেখাই। আমরা 10 দিন কি 12 দিন পরে আমরা ওনাদেরকে এই সেটআপে নিয়ে আসবো। এই সেটআপে নিয়ে আসলে মুরগি তার পটি থেকে তার মুরগির অবস্থাটা দূরে থাকবে, ফলে মুরগি আরও দ্রুত গ্রোথ নিয়ে নেবে। তারপরে যদি মুরগি 15 দিনের বেশি বয়স হয়ে যায়, যখন এখান থেকে তাদের মাথা বের হবে না, মাথা আটকে যায়, তখন তাদেরকে নিয়ে যাবে নিচের সেটআপে। নিচের সেটআপে নিয়ে যাবে তাদেরকে সর্বসাফল্যে 1 মাস পর্যন্ত, 1 মাস থেকে 1 মাস 10 থেকে 12 দিন। যখন দেখবো যে তাদের মাথা বেঁধে যাচ্ছে, পানি খাবার খেতে কষ্ট হচ্ছে, তখন তাদেরকে নিয়ে যাবো এই সেটআপে। তাহলে আপনারা আমাদের দেখলেন একটা মুরগিকে সারাউন্ডিংভাবে একদম জিরো বাচ্চা থেকে কোন ম্যানেজমেন্টের মধ্য দিয়ে আমরা একটা মুরগিকে বড় করে থাকি, প্যারেন্টস উপযোগী করে থাকি, সেই মুরগিগুলোকে আমাদের প্যারেন্টসের সাথে অ্যালাইন করে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনারা অনেকগুলো প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। আজকে আপনাদের স্পেশাল রিকোয়েস্টে আমি আমার এই ভিডিওটাকে তুলে ধরার চেষ্টা করছি, যদিও অতটা গোছানো হয়নি, তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি। তথ্যগুলো গোছানো না হলেও আশা করি আপনারা ভালো তথ্য পেয়েছেন। এই যে মুরগি বাচ্চা, আলহামদুলিল্লাহ। আর সর্বশেষ আমি আপনাদেরকে আমার ইনকিউবেটরের পর্বটা দেখিয়ে আজকের এই পূর্ণ প্রতিবেদন শেষ করতে যাচ্ছি। আপনারা সকলেই সেটা দেখবেন ইনশাল্লাহ। ইনকিউবেটরের পর্বতে এখন যাই। দেখেন এটা আমার ইনকিউবেটর, 276 ডিমের ইনকিউবেটর, আমি নিজে বানিয়েছি মোটা ককশিট দিয়ে। এটা একটা অটোমেটিক ইনকিউবেটর, মাশাআল্লাহ। আমার এখানে 276টা ডিম লোড আছে, তাদের কাছে 3 দিন চলতেছে। এই যে আমার ইনকিউবেটর, এই ইনকিউবেটরে বাচ্চা ফোটার পরে একদম পূর্ণাঙ্গ মুরগি হওয়া পর্যন্ত, প্যারেন্টস হওয়া পর্যন্ত পুরো ধারাবাহিক সেটআপ ম্যানেজমেন্ট আপনাদের কাছে দেখিয়েছি। আপনারা আশা করি বুঝতে পারছেন আমাদের কার্যক্রমটা কোন লেভেলের।
আমরা কীরকম ধরনের মুরগি নিয়ে কাজ করি, আমরা অথেন্টিক জাত নিয়ে কাজ করতে পারবো না পারা সম্ভব কি না, সেটা আপনারা উত্তরটা পেয়ে গেছেন। আমি আপনাদেরকে ছোট করে বলতে পারি, যে সকল ইউটিউবার ভাইয়েরা ইউটিউবে কাজ করে বা ইউটিউবে প্রচার করে, তারা তাদের এরকম পূর্ণ একটা সেট আপ দেখাতে পারবে কি না আমি খুব সন্দিহান। অনেকেই পারবে, অনেকেই পারবে না। আমি অনুরোধ করব, আপনারা যারা ছোটোখাটো খামারি পর্যায়ে কাজ করতে যাচ্ছেন, খামার শুরু করতে যাচ্ছেন, যাদের কাছে এরকম পূর্ণ সেট আপ নিয়ে যারা কাজ করে, প্রতিটা পর্যায়ে তারা কাজ করার অভিজ্ঞতা আছে এবং প্রতিটা পর্যায়ে তারা সমস্যা সমাধান করে কাজগুলো এগিয়ে নিচ্ছে, তাদের থেকে আপনারা বাচ্চাটা নেবেন। তাহলে আপনারা যে সমস্যায়, যে স্টেজে সমস্যায় পতিত হন না কেন, তার একটা সলিউশন পাবেন। কেউ কেউ দেখবেন যে বাচ্চা ভাইদের কিনে এনে 1 মাস বড় করে ছেড়ে দেয়, কেউ আবার 1 মাসে বাচ্চা কিনে প্যারেন্টস বেনে ছেড়ে দেয়, কেউ শুধু প্যারেন্টস আর ডিম নিয়ে কাজ করে। কিন্তু আমি একাধিক জাত নিয়ে, 6-এর ঊর্ধ্বে জাত নিয়ে বাচ্চা, ডিম, প্যারেন্টস, একটা মুরগির পুরো লাইফ সাইকেল নিয়ে কাজ করতেছি। উদ্দেশ্য একটাই, এখান থেকে যাতে আমি আমার পূর্ণাঙ্গ একটা ফার্মের সার্বিক আপনাদের গাইডলাইন দিতে পারি। অনেকে বলবেন ভুল, অনেকে বলবেন সঠিক। ভাইয়া আপনার কাছে একটাই কোশ্চেন রেখে গেলাম, একটা ডিম থেকে একটা পূর্ণ বয়সে মুরগিকে ডিম পাড়াতে গেলে তারা কাজটা যদি ভুল থাকে সেটা পারতো না বা তার পক্ষে পারা সম্ভব নয়। একটা মুরগি এমনি সেমনি পালা যায়, কিন্তু পুরো একটা সার্কেল, একাধিক জাতকে এইভাবে পালা সম্ভব না, তাকে অবশ্যই কিছু না কিছু জানতে হয়। আমি অনেক কৃতজ্ঞ এক গোষ্ঠী ভাইদের কাছে, এক গোষ্ঠী খামারি ভাইদের কাছে, যাদের সহযোগিতায় আমি সার্বিকভাবে আমি এগিয়ে যাচ্ছি। আমি একাই সব জানি তা না, আমাকে অনেক ভাই সহযোগিতা করে, তাদের নাম আমি মেনশন নাই করলাম। তাদের জন্য সবসময় আমি দোয়া করি, মহান রব্বুল আলামিন তাদেরকে যদি উত্তম প্রতিদান দান করে। আজকে আমার নগর কৃষি খামারের পর্ব এখানে শেষ করতেছি। ইনশাআল্লাহ আগামীতে আবার খণ্ডকালীন কোনো পর্ব দেখাবো। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন। আজকে আশা করি আপনারা দেখছেন আমার নগর কৃষি খামারের পুরো খামারের সার্বিক একটা চিত্র। ধন্যবাদ। কারো কোনো জিজ্ঞাসা থাকলে আবারও কমেন্ট করেন, আমি ইনশাআল্লাহ আরও উত্তর চেষ্টা করব। আর যদি কারো কোনো যদি স্পেশাল জিজ্ঞাসা থাকে, আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। সকলকে মহান রব্বুল আলামিনের রহমতের আশায় রেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।